নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রাতের ট্রেন ছিল। গাড়ি থেকে যখন আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে নামি, রাত তখন ঠিক 1টা। যাত্রীদের স্টেশনে নামিয়ে রেলগাড়িটা আবার চলতে লাগলো। আমার সহযাত্রীদের বেশিরভাগ জনই আত্মীয়দের সঙ্গে চলে গেলেন। আমি মামাদের সারপ্রাইজ দেব বলে ফোন করিনি। সঙ্গে থাকা ব্যাগ দুটি একটি কাঁধে ঝুলিয়ে আর অপরটি হাতে নিয়েই স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম। ভিতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে। উনি হয়তো স্টেশন মাস্টার। তাকে গিয়ে জিজ্ঞাসা করলুম, এখান থেকে জলপাইগুড়ি কত দূরে? তিনি উত্তর দিলেন, এখান থেকে জলপাইগুড়ি প্রায় 40 কিলোমিটার রাস্তা। আমি তাকে বলি, এখন কোনো গাড়ি পাওয়া যাবে? তিনি বললেন, কিছুক্ষণ আগেই একটি গাড়ি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এত রাতে এখান থেকে জলপাইগুড়ি যাওয়ার আর কোনো গাড়ি পাওয়া যাবে না। তাই রাতটা কষ্ট করে এখানেই কাটাতে। তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা, কোনো মানুষজনই নেই। পাশের ওয়েটিং রুমে গিয়ে একটি চেয়ারে আমি বসলাম। ভাবলাম মামাদের ফোন করে জানিয়ে দিই, তারা যেন আমাকে নিতে আসে। কিন্তু কি ঝামেলা দেখুন, মোবাইলটির ব্যাটারিও এক্ষুনি শেষ হতে হলো। আর কোনো উপায় না দেখে চিন্তা করলুম কোনো মতে আজ রাতটা এখানেই কাটিয়ে কাল সকালের দিকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হব। দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 1:30 বেজে গেছে। আর মাত্র 3-4 ঘন্টা কোনো মতে কাটিয়ে দিই। চোখে একটু ঘুম ঘুম ভাব, তাই চোখ বন্ধ করেই বসে রইলুম। হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত হলেন। এসে বলল, স্যার কোথাও যাবেন? জলপাইগুড়ি যাব। কিন্তু তুমি কে? আমার নাম নরেশ। এই এলাকায় আমি গাড়ি চালাই। আমি বললুম, ও তাই নাকি? আচ্ছা, তুমি কি জলপাইগুড়ি যাবে? উনি বললেন, হ্যাঁ স্যার যাব, চলেন। মনে মনে চিন্তা করলুম, কষ্ট করে স্টেশনে রাত কাটানোর চেয়ে গন্তব্যে চলে যাওয়াই ভালো। তাই ব্যাগটা হাতে নিয়ে বলি, চলো নরেশ। মনে মনে ভাবলাম, যাক ভালোই হলো। হাঁটতে হাঁটতে নরেশের গাড়ির সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে সিটের উপর বসে আছে। লোকটি সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে। চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বলেই লোকটার পাশে গিয়ে বসলাম। তারপরে নরেশ গাড়ি চালাতে শুরু করে। প্রায় 40 মিনিট আসার পরে আমরা একটি পিচের রাস্তায় উঠলাম। সেই রাস্তার দুপাশে ছিল বিস্তীর্ণ ধান ক্ষেত। আমার মনে হচ্ছে ওই জায়গাটির নাম বেলেকোবা। যতদূর চোখ যায় শুধু হলুদ পাকা ধান, আর চাঁদের আলোয় আরো বেশি সুন্দর লাগছে। কি মনোরম দৃশ্য! মাঝে মাঝে রাস্তার দুই পাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে। আর খরা মৌসুমে চাষাবাদের জন্য একপাশে একটি খাল খনন করা আছে। আকাশে হালকা চাঁদের আলো, তারপরেও চারপাশটা বেশ পরিষ্কারই দেখা যাচ্ছে। আশেপাশে
কোনো জনবসতি নেই, তাই চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দূর থেকে একটি খ্যাঁকশিয়ালের ডাক কানে ভেসে আসছে। কার্তিক মাসের শেষের দিকে, তাই হালকা একটু শীত পড়েছে। মাঝে মাঝে হিমেল হাওয়া শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে, তাই ব্যাগ থেকে জ্যাকেট নিয়ে গায়ে জড়িয়ে নিলাম। একটু পরে নরেশ জিজ্ঞাসা করে, স্যার, জলপাইগুড়িতে আপনার কে থাকে? আমি বললাম, জলপাইগুড়িতে আমার মামার বাড়ি। কিছুদিন পরে আমার ছোট মামার বিয়ে, তাই আমি যাচ্ছি। নরেশ বলল, ও আচ্ছা। মাঝপথে আসার পরে নরেশ বলল, স্যার, আপনারা একটু বসেন, আমি একটু হালকা হয়ে আসি। বুঝতে পারলাম সে উচ্চচাপে পড়েছে। নরেশ পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তা থেকে একটু নিচে নেমে গেল। তাকে আর দেখা যাচ্ছে না। অনেকক্ষণ বসে থেকে আমার কোমরে ব্যথা হয়ে গেছে, তাই গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যেই হাঁটাচলা করতে লাগলাম। প্রায় ৪৫ মিনিট হয়ে গেছে, কিন্তু নরেশ এখনো ফিরে আসছে না। আমি তখন তার নাম ধরেই ডাক দিলাম, কিন্তু উত্তর কিছু পেলাম না। আমার মাঝে কেমন একটা টেনশন কাজ করছে, কিন্তু আমার পাশে বসা লোকটি কোনো সাড়া শব্দই নেই, চুপচাপ বসে আছে। ব্যাগ থেকে টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে আলের নিচের দিকে গেলাম, কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না। আস্তে আস্তে আরও একটু সামনের দিকে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম খালের জলের রংটা কেমন যেন একটু লালচে দেখাচ্ছে। আর একটু এগিয়ে গিয়ে আমার মনে হলো আলের পাশে কার যেন লাশ পড়ে আছে। কাছে গিয়ে দেখি এটি নরেশের লাশ। কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে, আর তার রক্ত গড়িয়ে খালের জলে মিশে সেটিও লাল হয়ে গেছে। এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটা শব্দ হচ্ছে। এক সময় শব্দের তীব্রতা বাড়তে থাকে। বুঝতে পারলাম ধান ক্ষেতের ভেতর দিয়ে কিছু একটা এদিকে আসছে। ভয়ে তখন আমি দৌড় দিয়ে গাড়ির সামনে চলে আসি, কিন্তু এখানে এসে দেখি চাদর গায়ে দেয়া লোকটি আর নেই। আমি চারপাশটা ভালো করে দেখলাম, কিন্তু কোথাও লোকটির দেখাই পেলাম না। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকেই ছুটে আসছে। কুকুরগুলোকে দেখে আমি দ্রুত গাড়ির উপর উঠে গেলাম। কুকুরগুলো গাড়ির সামনে এসে কান্নার সুরে ডাকতে শুরু করে। মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে, তাই ওই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এমন সময় খেয়াল করলাম ওই দিকে আলের নিচ থেকে কেউ একজন রাস্তার ওপরে উঠছে। হাতে থাকা টর্চ লাইটটি সেদিকে ধরলাম। দেখি রাস্তার উপর এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে। মুখে আর পোশাকে রক্তমাখা দাগ, চোখে যেন জল করছে, আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এবার বুঝি আমার পালা। মাথার সব বুদ্ধি যেন হাঁটুতে নেমে গেছে। এই লোকটি হয়তো নরেশকে খুন করেছে। লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ে সামনের দিকে দৌড় দিল। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। এদিকে এই ভয়ানক দৃশ্য দেখে আমার হার্টবিট খুব বেড়ে গেছে। চিন্তা করলাম ভাগ্যে যা থাকে থাকুক, সামনের দিকে দৌড় দিব। তাই ব্যাগটি হাতে নিয়ে দিলাম একটা দৌড়। কিছু দূর আসার পরে খেয়াল করলাম সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে।
দ্রুত তার কাছে গেলাম। কাছে গিয়ে দেখি এটি গাড়ির সেই চাদর গায়ে দেওয়া লোকটি। তাকে দেখে মনে একটু সাহস পেলাম। লোকটিকে বললাম, দাদা আপনি হেঁটে চলে আসলেন, ওইদিকে কে যেন নরেশ ড্রাইভারকে খুন করেছে। লোকটি গম্ভীর গলায় উত্তর দিল, তাই নাকি? এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে। মনের মাঝে কেমন একটা খটকা লাগে। তাই লোকটিকে বলি, দাদা আপনি চাদর দিয়ে এভাবে মুখটা ঢেকে রেখেছেন কেন? আপনি কি আপনার চেহারাটা দেখাবেন? আমার কথা শেষ হওয়ার পরে লোকটি রাবণের হাসি হাসতে লাগলেন। বললেন, মুখ দেখবি? তুই আমার মুখ দেখবি? এই দেখ। এটি বলে তার মুখ থেকে চাদরটা সরালেন। চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? একটু আগে মারা যাওয়া নরেশ ড্রাইভার তার হাতে কাটা মুন্ডু নিয়ে ঘুরছে। আমার সব অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছিল। আমার মুখ থেকে তখন আর কোনো কথাই বের হচ্ছিল না। এক সময় মনে হলো আমি জ্ঞান হারাতে যাচ্ছি। তারপরে আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে আসার পর দেখি আমি আমার মামার খাটিয়ায় শুয়ে আছি, আর কে যেন আমার মাথায় জল ঢালছে। পরে জানতে পারি কাল রাতে আমার সঙ্গে যা কিছু হয়েছে সেটি আসলে একটি অতৃপ্ত আত্মার হত্যালীলা। এই ছিল আজকে সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।